নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। ৮০ বছর বা তার বেশি বয়সী পেনশনভোগীদের অতিরিক্ত পেনশন বা কম্পেনসেটেড অ্যালাউন্স দেবে কেন্দ্রীয় সরকার। এই ক্ষেত্রে বেসিক পেনশনের ২০ থেকে ১০০% পর্যন্ত অতিরিক্ত কম্পেনসেটেড অ্যালাউন্স পাবেন প্রবীণরা। ডাবল ইঞ্জিনের ত্রিপুরা সরকারও কি পারে না এই ধরনের সিদ্ধান্ত নিতে? প্রশ্ন সংশ্লিষ্ট প্রবীণ পেনশনারদের। প্রবীণ পেনশন ভোগীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে মিলবে অতিরিক্ত পেনশন। কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন যারা, তারা এই সুবিধা পাবেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে ৮০ বছর বা তার বেশি বয়সী কেন্দ্রীয় সরকারি পেনশন ভোগীরা অতিরিক্ত পেনশনের টাকা পাবেন। এর নাম দেওয়া হয়েছে কৃপা ভাতা বা কম্পেনসেটেড অ্যালাউন্স। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী ৮০ থেকে ৮৫ বছর বয়সী কেন্দ্রীয় সরকারি পেনশন ভোগী যারা রয়েছেন, তারা বেসিক পেনশনের ২০% অতিরিক্ত ভাতা হিসেবে পাবেন। ৮৫ থেকে ৯০ বছর বয়সী পেনশনভোগী যারা রয়েছেন, তারা বেসিক পেনশনের ৩০% অতিরিক্ত ভাতা পাবেন। ৯০ থেকে ৯৫ বছর বয়সী পেনশনভোগীরা বেসিক পেনশনে ৪০% অতিরিক্ত ভাতা বা পেনশন হিসেবে পাবেন। ৯৫ থেকে ১০০ বছর বয়সী পেনশনভোগী যারা রয়েছেন, তারা বেসিক পেনশনের ৫০% অতিরিক্ত হিসেবে পাবেন। ১০০ বছর বা তার বেশি বয়সে যদি কোনো পেনশনভোগী থাকেন, তবে তিনি বেসিক পেনশনের ১০০% ভাতা হিসেবে পাবেন, অর্থাৎ দ্বিগুণ পেনশন পাবেন তিনি। কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরা নির্দিষ্ট বয়স অর্থাৎ ৮০ বছরে পৌঁছালে সেই মাসের প্রথম দিন থেকে এই অতিরিক্ত ভাতা চালু হয়ে যাবে। অবসরপ্রাপ্ত কর্মীদের যাতে পেনশন পেতে কোনো অসুবিধা না হয়, তার জন্য সংশ্লিষ্ট বিভাগ ও ব্যাংকগুলিকে ইতিমধ্যেই নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার যেখানে প্রবীণ পেনশনারদের জন্য এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে, সেক্ষেত্রে ডাবল ইঞ্জিনের ত্রিপুরা সরকার কি পারে না প্রবীণ পেনশন ভোগীদের জন্য এ ধরনের সিদ্ধান্ত নিতে? তা নিয়েই প্রশ্ন তুলছেন রাজ্যের প্রবীণ পেনশন ভোগীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার এক মানবিক উদ্যোগের অঙ্গ হিসেবে বটচলার আপনা ঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে গরম শাল এবং সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন আগরতলা সোনারতরী হোটেল ও রেস্তোরাঁর কর্ণধার সৈকত ব্যানার্জি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। বৃদ্ধাশ্রমের আবাসিক বৃদ্ধা মায়েদের হাতে গরম শাল, হটপট ও ব্যাগ তুলে দেওয়া হয়। পাশাপাশি আবাসিকদের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করে সোনারতরী হোটেল ও রেস্তোরাঁ। প্রসঙ্গত, সামাজিক কাজে সর্বদাই অগ্রণী ভূমিকায় সোনারতরী হোটেল ও রেস্তোরাঁ। বিভিন্ন স্বাদের খাবার পরিবেশন ও নিপুণ অতিথি পরায়ণতার সঙ্গে সঙ্গে সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে মানুষের মনে জায়গা করেছে শহরের অভিজাত এই বাণিজ্য প্রতিষ্ঠানটি। মানবিক কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে প্রতিষ্ঠানের কর্ণধার সৈকত ব্যানার্জি জানান, প্রতি বছর এ ধরনের আয়োজন করে থাকেন তারা। সামাজিক কাজে নবীন নবীন প্রজন্মকে আরো উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্যই এই প্রয়াস নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। যদি কিছু একটা পোর্শন যদি আমরা সমাজের জন্য যদি করতে পারি, সেটা ভবিষ্যৎ প্রজন্মকেও কিন্তু অনেকটা অনুপ্রাণিত করে। রাজ্য সরকারের সেবামূলক নীতির সঙ্গে সঙ্গতি রেখে হোটেল সোনারতরী আগামী দিনেও সামাজিক কাজের এই ধারা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন কর্ণধার সৈকত ব্যানার্জি। মানিক শাহ উনিও অনেক কিছু করেছেন। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা গ্রামে গঞ্জ থেকে কীভাবে এবং বিভিন্ন এনজিও সংস্থাও চলে এগিয়ে এসছে। তো সেক্ষেত্রে আমরা সোনারতরী হোটেলের মানবিক উদ্যোগের প্রশংসা করেন বিধায়ক দীপক মজুমদার। বৃদ্ধা মায়েদের সেবার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান করেন তিনি। মানবিক কর্মসূচি ঘিরে আপনা ঘর বৃদ্ধাশ্রমে ছিল আনন্দময় পরিবেশ, খুশি ছিলেন আবাসিকরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রেগা শ্রমিকদের কাজ করতে বাধা দান ও মহিলা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার সহ একজন শ্রমিককে প্রাণনাশের হুমকি দিল GB79 টিলার জ্যোতির্ময় কলোনির মেমোরিয়াল ক্লাবের সংগঠিত মাস্তানরা। পরবর্তী সময়ে রেগা শ্রমিকরা তাদের নিরাপত্তা দাবি করে ক্লাব সদস্যদের বিরুদ্ধে এনসিসি থানায় অভিযোগ লিপিবদ্ধ করে। শনিবার পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় রেগা শ্রমিকরা কাজ করতে গেলে GB79 টিলা সংলগ্ন জ্যোতির্ময় কলোনির মেমোরিয়াল ক্লাবের সদস্যদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। নিখিল দাস, আশিস আচার্য ও বাবুল সরকার সহ মোট ৫ জন সদস্য গলা উঁচু করে নিজেদের পাড়ার মস্তান প্রমাণ করতে মহিলা শ্রমিকদের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় বলে অভিযোগ। এমনকি ৭৫ বছর বয়সী বৃদ্ধা লক্ষ্মী সাহাকেও তাদের বাহুবলের শিকার হতে হয়েছে। তাদের মস্তানিতে বাধা দিতে ও মহিলা শ্রমিকদের রক্ষা করতে এগিয়ে আসলে সমীর দেবনাথ নামে এক শ্রমিককে ক্লাবে নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলার ও হুমকি দেয় বলে অভিযোগ করেছেন ওই এলাকায় কর্তব্যরত রেগা শ্রমিকরা। আমরা দুই আমারা ধাক্কা দিছে
সবার বাবা আমি তো বুড়ো মানুষ, আমি শরীরে টইলেট পাচ্ছি না, আমি ফিরে গেছি। হ্যাঁ রে, ধাক্কা দিয়া কে ধাক্কাটা আপনারা কে দিচ্ছে? নিখিল দাস আর আশিস বাবু নিখিল বাবু। ক্লাবের কে আছে? কে বলে ক্লাবের থেকে 3-4 জন ফুলাফান গাইছে। একটা নাম হচ্ছে নিখিল দাস, আর একটা নাম হচ্ছে বাবু সরকার। এরা লোক আরো 2 জন আছে, এদিকে আমি মুখ চিনি, নাম জানি না। 5 জন। আচ্ছা, আয়া আমরা ধাক্কা ধাক্কি আরম্ভ করছে। একটা বয়স্ক মানুষ তো ফিরে গেছে, লক্ষ্মী চাও তো ফিরে গেছে, নাড়ুরে এক ধাক্কা দিছে। আমরা আর মানেতাম পারতাছি না। করতাম আমরা ক্লাবের মধ্যে, ক্লাব পরিষ্কার করতাম, তাহলে অলি গলি ড্রেনগুলা কে পরিষ্কার করব? কে পরিষ্কার করব? আজকে সেম তারা লতানাথ এবং ওয়ার্ড সেক্রেটারি 5 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি আশিস আচার্যি তাইনে সঙ্গে বাবুল সরকাররা নিয়ে আইছে, নিয়ে এসেরা ডাক দিল আমারে। আমি আইলাম সামনে, বাবুল সরকার আমাকে তুই ক্লাবও কাজ করস না গেলিগা? আমি সে ক্লাবও কাজ করে না, একটু শূন্য লো। আমি খেলে এমনি গেছি, একটু শূন্য লো, আমরা এই জায়গাটা এই তুই আঙুল দেখা কথা বলি না। আমি কিতা আঙুল দেখাইলাম, আমি সে একটু কথাটা শুনো। আমরা এই জায়গাটা কাজ কমপ্লিট প্রায় সবাই এক লগে লাগাইছি এই কারণেই যাতে তাড়াতাড়ি কমপ্লিট করে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠুম, আমরা পরিষ্কার করে দেবো। আমরা কালকার দিনও কাজ আছে না, তুই বেশি গাড়তেরামি করস, তুই কাজ করস না। গভর্নমেন্টের কাছে বিচার প্রার্থী, সরকারের কাছে, আগরতলা পৌর কর্পোরেশনের মেয়রের কাছে বিচার প্রার্থী। এসব ঘটনা এলাকার কাউন্সিলরের সামনে সংগঠিত হয়েছে বলে অভিযোগ করেছেন সমীর দেবনাথের মা। এখন কি চাই? সুরক্ষা চাই, যেহেতু ভবিষ্যতে কোনোদিন যেমন আমার ছেলের উপরে কোনো আক্রমণ না পড়ে। হেরে কইছে ক্লাবে নিয়ে পিটবো, হেরে দিয়ানো ভাই ইয়ানো পিটবো, এরকমভাবে তারা হুমকি দিতে, গাতেরে তেরে চাইতাছে দেখিয়া দিব, এইভাবে কইতে কইতে যাইতাছে। পরে তারা কইছি তোমরা দেখো, তোমরা বড় বড় সম্মান রাখো। কাউন্সিলর ক্লাবের মাস্তানদের বাধা দিতে চেষ্টা করলেও এরা কোনো কিছুর তোয়াক্কা না করে নিজেদের বাহুবল ও বাক্যবল প্রয়োগ করে গেছে। এমত অবস্থায় এলাকার কাউন্সিলর নাকি নিধিরাম সর্দারের ভূমিকা পালন করেছেন। কেন? মস্তানদের ভয় পান নাকি পদ হারানোর ভয়? ঘটনার পর এলাকায় কর্তব্যরত মহিলা সহ অন্য রেগা শ্রমিকরা নিজেদের নিরাপত্তা দাবি করে এনসিসি থানায় ক্লাবের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করেন। এখন দেখার বিষয়, রেগা শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে ক্লাবের এই স্বঘোষিত মাস্তানদের বিরুদ্ধে প্রশাসন ধৃতরাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হবেন না তো। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে, থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চায়। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছি অন্যান্য খবরে। আবারও শিরোনামে উঠে এলো ত্রিপুরার নাম। বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার গুজরাটের জামনগর শোধনাগার এবং পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের প্রধান হিসেবে নিযুক্ত হলেন ত্রিপুরার দিবাংশু রায়। প্রতিভার ক্ষেত্রে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে কোনো অংশে কম নয় ত্রিপুরা, তা আবারও একবার প্রমাণ করলেন রাজ্যের দেবাংশু রায়। বর্তমানে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মালিকাধীন গুজরাটের জামনগর শোধনাগার এবং পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন রাজ্যের দেবাংশু রায়, যা নিঃসন্দেহে ত্রিপুরার জন্য একটি গৌরবময় দিক। আগরতলা প্রতিষ্ঠিত নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলের প্রাক্তন দেবাংশু রায় রাসায়নিক প্রকৌশলী ডিগ্রি অর্জন করেছিলেন অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গল এনআইটি থেকে। কর্মক্ষেত্রে প্রাথমিকভাবে নবরত্ন জায়ান্ট ইন্ডিয়ান অয়েলে যোগ দিয়েছিলেন দেবাংশু রায়। বহুমুখী দক্ষতা এবং বিচক্ষণ ব্যক্তিত্বের কারণে তেল ও গ্যাস সেক্টরে ভারতে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেবাংশু। জামনগর শোধনাগার এবং পেট্রো রাসায়নিক কমপ্লেক্সে যোগদানের আগে দেবাংশু রায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের নেতৃত্ব দিয়েছিলেন।
যেখানে তিনি অপরিশোধিত তেলের উৎসের ক্ষেত্রে উল্লেখযোগ্য কাঠামোগত পরিবর্তনে বিশেষ ভূমিকা রেখেছিলেন, যা পরবর্তী সময়ে অনেকটা যুগান্তকারী হিসেবে স্বীকৃতি লাভ করে পেট্রোকেমিক্যাল শিল্পে। ইন্ডিয়ান অয়েলে 3 দশকেরও বেশি সময় কাটিয়ে 2015 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জামনগর কমপ্লেক্সে ইউনিট প্রধান হিসেবে যোগদান করেছিলেন দেবাংশু রায়। অল্প সময়ের মধ্যেই তিনি জামনগর সুপার সাইটের প্রযুক্তি প্রধানের পদে উন্নীত হন। এরপরই সম্পূর্ণ সুপার সাইটের প্রধান হিসেবে পদোন্নতি পেয়েছেন দেবাংশু রায়। ত্রিপুরার মতো প্রান্তিক একটি রাজ্য থেকে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভার স্বীকৃতি আগামী দিনে ত্রিপুরা ছাত্র ও পেশাজীবীদের নিজ নিজ কর্মজীবনে স্বতন্ত্রভাবে উজ্জ্বল হতে অনুপ্রাণিত করবে দেবাংশু রায়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। একসময় কমলার জন্য খ্যাত ত্রিপুরায় নেই কমলা, বাজার কাঁপাচ্ছে বহিরাজ্যের কমলা। এ নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন শুধুমাত্র আপনাদের জন্য। জম্পুই অথবা শাখান শেরমুন সুমিষ্ট কমলার জন্য বিখ্যাত ছিল রাজ্য। একটু শীত পড়তেই বাজারে দেখা মিলত রাজ্যের কমলার। বহিরাজ্য থেকে পাইকার এসে কিনে নিয়ে যেতেন রাজ্যের কমলা। তবে সে সবই এখন ইতিহাস। বাজারে কমলা এসেছে ঠিকই, তবে সবই বহিরাজ্যের কমলা। মূলত পাঞ্জাব ও নাগপুরের কমলা কিনেই কমলার স্বাদ নিচ্ছেন কমলা প্রেমীরা। আগরতলায় বিভিন্ন বাজারে কমলা বাণিজ্যের চিত্র তুলে এনেছেন নিউজ নাও সংবাদ প্রতিনিধি সুমন সাহা। আমরা কমলা বলি, সেটা কিনো, এটা আসে আমাদের ত্রিপুরাতে, আর নাগপুরে আসে। আর তোমার কমলার চাহিদাও কম বলে জানিয়েছেন এক কমলা বিক্রেতা। শীতের সুমিষ্ট ফল কমলার স্বাদ নেবার জন্য আগ্রহী নিয়ে অপেক্ষা করেন কমলা প্রেমীরা। কমলা এসেছে ঠিকই, তবে নেই রাজ্যের কমলা। জম্পুই পাহাড়ে এখন শুধুই সারি সারি সুপুরি গাছ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দুর্বল শট নির্বাচন এবং অগোছালো মনোভাবের কারণে ত্রিপুরার বোলারদের সামনে যখন বেলাইন হয়ে যাচ্ছিল মুম্বাইয়ের দল, তখনই পরিত্রাতার ভূমিকা পালন করে সূর্যাংশ শেরকে। ফলে রঞ্জি ট্রফির প্রথম দিনের খেলা শেষে শক্তিশালী মুম্বাই দলের স্কোর দাঁড়ায় 6 উইকেটে 248 রান। স্বাভাবিক কারণে বোলাররা সফল হলেও ঘরের মাঠে দিনের শেষে বিশেষ একটা স্বস্তিতে নেই ত্রিপুরা। এদিকে কর্মব্যস্ততার মধ্যেও ত্রিপুরা মুম্বাই ম্যাচ দেখার জন্য শনিবার এমবিবি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার থেকে আগরতলা এমবিবি স্টেডিয়ামে শুরু হয়েছে ত্রিপুরা বনাম মুম্বাই দলের মধ্যে রঞ্জি ট্রফির তৃতীয় ম্যাচ। সকালে মুম্বাই দল টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। মাঠ ভিজে থাকার কারণে নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে শুরু হয় ম্যাচ। দুর্বল শট নির্বাচন এবং অগোছালো মনোভাবের কারণে যখন লাইনচ্যুত হয়ে যাচ্ছিল মুম্বাই, তখন দলকে পুনরায় ট্র্যাকে ফিরিয়ে আনে সূর্যাংশ শেরকে। তবে 99 রানের দুর্ধর্ষ ইনিংস খেলে দুর্ভাগ্যজনকভাবে মণিশঙ্কর মোরা সিং এর বোলিংয়ে নিজের উইকেট হারান সূর্যাংশ শেরকে। প্রথম দিনের খেলা শেষে মুম্বাইয়ের স্কোর দাঁড়ায় 248 রানে 6 উইকেট। প্যাভিলিয়নে ফিরে যাওয়া মুম্বাইয়ের ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন অঙ্কুশ রঘুবংশী, আয়ুষ মাত্রে, সিদ্ধান্ত আদাত্রৌ, অধিনায়ক আজিঙ্কা রাহানে, সিদ্ধেশ লাড এবং সূর্যাংশ শেরকে। প্রথম দিনের খেলা শেষে ক্রিজে রয়েছেন শামস মোলানি এবং হিমাংশু সিং। ত্রিপুরার বলারদের মধ্যে মণিশঙ্কর মোরা সিং এবং অভিজিৎ সরকার পেয়েছেন 2টি করে উইকেট। পারভেজ সুলতান পেয়েছেন 1টি উইকেট। রবিবার ম্যাচের দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজন পর্যন্ত ব্যাটিং করে ত্রিপুরাকে ব্যাট করার আমন্ত্রণ জানানোর প্রাথমিক পরিকল্পনা নিয়েছে মুম্বাই দল। এদিকে কর্মব্যস্ততার মধ্যেও মুম্বাই ত্রিপুরা ম্যাচ দেখার জন্য শনিবার এমবিবি মাঠে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নরসিংগড়ে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করার কাজ কিছুদিন ধরে থমকে আছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, টিসিএ এবং ঠিকাদারের মধ্যে কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল। বর্তমানে 3 জন আরবিট্রেটর নিযুক্ত হয়েছে। 6 মাসের ভেতর যেন কাজ শেষ হয় এ ব্যাপারে উদ্যোগ নেবেন নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্রিকেট স্টেডিয়ামটি তৈরি হলেই বড় মাপের খেলা রাজ্যে অনুষ্ঠিত হবে বলেও আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।